ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ছোড়া হয়েছে 2 শতাধিক মিসাইল। বিভিন্ন দেশে আনন্দ উল্লাস, গুনতে হবে চড়া মাশুল, হুমকি নেতানিয়াহুর। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। পৃথক মামলায় সাবেক এমপি সালাম মুর্শেদি, একরামুল করিম চৌধুরী ও আব্দুর রউফ গ্রেপ্তার। আটক নাসা গ্রুপের চেয়ারম্যান, রংপুরের সাবেক আওয়ামী লীগ সহ সভাপতি গ্রেপ্তার। আজ শুভ মহালয়া, বিশেষ পূজা, তিল তর্পণ আর ঘট স্থাপনের মাধ্যমে দেবীপক্ষের সূচনা। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট সনাতন ধর্মাবলম্বীরা। পোশাক শ্রমিকদের বিক্ষোভে 3 দিন ধরে অচল নবীনগর চন্দ্র অংশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আটকে আছে অসংখ্য যান। 30 ঘন্টা ধরে বয়া রয়েছি, যাত্রী সবাই আছে, গরমে জীবন যান বাইরে যাইতেছে। ফ্যাক্টরি আর খুলে নাই, অনেক ডেট দিছে বেতন দেওয়ার, কিন্তু দেয় নাই। পাওনা দানা দান ক্লিয়ার করব, আমরা রুট ছেড়ে দেব। বিসিএস এর সুযোগ সুবিধায় প্রশাসন ক্যাডার এগিয়ে থাকলেও পিছিয়ে অন্যরা। 9 দফা দাবিতে আন্দোলনে বৈষম্যের শিকার কর্মকর্তারা। যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস। গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসা সহ নানা অভিযোগ। অত্যাচার নির্যাতনে অনেকেই এলাকা ছাড়া। ভুয়াভাবে জালজালিয়াতি করে দলিল পার করে নিয়ে ওই জায়গায় তারা ব্যবসা প্রতিষ্ঠান করে ভাড়া দিয়ে খাইতেছে। অত্যাচার নির্যাতনের মানুষের মুখ খুলতে পারে না, তাদের ওদের ভয়ে মানুষকে কথা বলতে পারে না। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। মঙ্গলবার রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানি সামরিক বাহিনী। তেহরানের দাবি 80% ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করেছে। আরও জানায়, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই হামলা। ইরানের হুমকি, যে কোনো মুহূর্তে আবারও চালানো হবে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলি হামলার হুমকি দিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতেই এবার পাল্টা হামলা চালালো ইরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে। তেহরানের হুঁশিয়ারি এখানেই শেষ নয়, আরও হামলা করা হবে ইসরায়েলি ভূখণ্ড জুড়ে। এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা। দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট। প্রিয় নাগরিক বৃন্দ, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আপনাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। গত কয়েক মিনিটে হোম ফ্রন্ট কমান্ড আপনার মোবাইল ফোনে কিছু বার্তা পাঠিয়েছে যা আপনাকে নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা দেবে। এদিকে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে গেল এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলি হামলার পর আনন্দ উল্লাসে মেতেছে গাজা, বৈরুত সহ বেশ কয়েকটি শহরের বাসিন্দা। বন্দুকের গুলি ছুড়ে আতশবাজি ফুটিয়ে ইরানের এই হামলাকে উদযাপন করেন তারা। এ সময় আকাশে মিসাইল ছুটে যাওয়ার দৃশ্যকে অনেকে ধারণ করেন মোবাইলে। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় অবরুদ্ধ উপত্যকার খান ইউনিস সহ বেশ কয়েকটি স্থান। মঙ্গলবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 200 মিসাইল ছোড়ে ইরান।
ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এই হুমকি দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এক বিবৃতিতে তেহরানের এই হামলাকে বীরসূচক আখ্যা দেয় হামাস। মধ্যপ্রাচ্যের সব গোষ্ঠীকে আহ্বান জানায় ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার। দাবি ইরানের মিসাইল হামলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমুচিত জবাব। এদিকে ইরানি সামরিক বাহিনীর এই অভিযানকে সমর্থন জানিয়েছে হুতি নেতা আব্দুল সালাম। এক বিবৃতিতে তিনি জানান, তেল আবিবকে থামাতে এই ধরনের হামলাই একমাত্র উপায়। মধ্যপ্রাচ্যে নেতানিয়াহু বাহিনীর বর্বরতা এবং আগ্রাসন রোধে যা গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কারণেই বেড়েছে লেবানন ইসরায়েল সংঘাত। পেছনে রয়েছে মার্কিন রাজনৈতিক শূন্যতা। সামর্থ্য থাকলেও নির্বাচন পরিস্থিতির জন্য কিছু করতে পারেননি মার্কিন রাজনীতিকরা। লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দাবি, নাসরাল্লাহকে হত্যার মধ্য দিয়ে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসী ভাবছে তেল আবিব। একের পর এক বিমান আর মিসাইল হামলার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল। প্রায় 1 বছর ধরে চলা সংঘাত এবার রূপ নিয়েছে পুরো দস্তুর যুদ্ধে। সর্বাত্মক এই যুদ্ধের জন্য অনেকটাই দায়ী যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। দাবি, তেল আবিবকে থামানোর সক্ষমতা থাকলেও পরিস্থিতির শিকার ওয়াশিংটন। একজন বিশ্লেষক হিসেবে যা বুঝতে পারছি তা হলো এখানে বিশাল রাজনৈতিক শূন্যতা আছে। নেতানিয়াহুকে থামাতে পারে এমন একটিই দেশ আছে, আর তা হলো যুক্তরাষ্ট্র। তারাই এই সংঘাতের লাগাম টানতে পারে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা সেটি করতে পারছে না। শুধু তাই নয়, সাম্প্রতিক এই সংঘাতের জন্য ইসরায়েলের অতিরিক্ত আত্মবিশ্বাসকেও দায়ী করছেন এই বিশ্লেষক। আরেকটা বিষয় হলো নাসারুল্লাহ সহ হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে তেল আবিব নিজেদের বিজয়ী মনে করছে। তাই তাদের সংঘাত বৃদ্ধি করার মনোবল আরো জোরালো হয়েছে। হিজবুল্লাহকে একেবারে নির্মূল করতে পারবে বলে তারা ভাবছে, যদিও তা প্রায় অসম্ভব। মার্কিন নির্বাচন পরিস্থিতি পেরোলেও আদৌ ইসরায়েলের আগ্রাসন থামবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। হামাসের গত বছরের 7 অক্টোবরের অভিযানের আদলে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরিকল্পনা করেছিল। সেটি নস্যাৎ করতেই গোপনে গেল বছর লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ধ্বংস করা হয় গোপন অন্তত 700 ঘাঁটি, এমন দাবি করেছে তেল আবিব। গেল বছরের গোপন ওই হামলার ভিডিও এবং তথ্য প্রকাশ করেছে আইডিএফ। লেবাননের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে একের পর এক বিমান হামলা। ইসরায়েলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র এবং বোমার বিস্ফোরণে প্রকম্পিত মেইসেল জাবাল এলাকা। গেল বছর এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভিডিও প্রকাশ করা হয় অভিযানের। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিযান চালায় হামাস। তেল আবিবের দাবি, একই কায়দায় হামলার পরিকল্পনা ছিল হিজবুল্লাহরও। সেই পরিকল্পনা নস্যাৎ করতেই লেবাননের বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান। সঙ্গত কারণে এতদিন গোপন রাখা হয়েছিল তা। এই মানচিত্রেই পুরো পরিকল্পনা রয়েছে হিজবুল্লাহর। 7 অক্টোবরের আদলে হামলার পরিকল্পনা ছিল তাদের। ইসরায়েলের কোথায় কোথায় ধ্বংসযজ্ঞ চালানো হবে তা ফাঁস হয়ে গেছে। এরপরই হামলা চালায় আমাদের বাহিনী। তাদের পরিকল্পনা নস্যাৎ করার পাশাপাশি হিজবুল্লাহর অস্ত্রাগারও ধ্বংস করা হয়েছে। অভিযানে হিজবুল্লাহর বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি ইসরায়েলের, যার মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের রকেট লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে 2 জন সাবেক সংসদ সদস্য সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনায় হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় অপর এমপি আব্দুর রৌফকে। আর এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত এক মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদি পেশায় ছিলেন ব্যবসায়ী। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 7 জানুয়ারির নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও আব্দুস সালাম মুর্শিদি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি। একই রাতে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকেও গ্রেফতার করে র্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে র্যাবের একটি দল। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কুষ্টিয়া 4 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া 4 আসন থেকে আওয়ামী লীগের দলীয় টিকিট পাননি। স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুর রৌফ। এদিকে রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে নগরীর খুলশীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সিন্ধুকে পাওয়া যায় দেশি বিদেশি বিপুল মুদ্রা। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 10টা থেকে চট্টগ্রামের খুলশীর 3 নম্বর রোডের এই ভবনটি ঘিরে রাখে র্যাব। ভবনের 11 তলার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এরপর বাসায় চালানো হয় তল্লাশি। সিন্ধুকে পাওয়া যায় 16,200 ইউএস ও 2,000-এর বেশি সিঙ্গাপুরি ডলার সহ নগদ 10 লাখ টাকা। নোয়াখালী ও রাজধানীতে হত্যা, অস্ত্র ও অপহরণ সহ 5টি মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি র্যাব সাথে একটি অভিযানিক দল এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা তার কাছ থেকে প্রায় 10 লক্ষ বাংলাদেশি টাকা পেয়েছি, 16,000 ইউএস ডলার পেয়েছি এবং প্রায় 2,000-এর মতো সিঙ্গাপুরি ডলার পেয়েছি। জব্দ হওয়া দেশি বিদেশি মুদ্রা ব্যবসা সহ চিকিৎসার জন্য রাখা হয়েছে বলে দাবি করেন একরামুল করিম। আমি একজন বিজনেসম্যান, আমি চিটং এর বার্তা অপারেটর, আমি চিটং এর শিপিং, আমার 6-7টা জাহাজ। তা আমার কাছে 10 লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। আর আমি 9টা রিং বসানো আমার, আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। নোয়াখালী 4 আসনের টানা 4 বারের সংসদ সদস্য একরামুল করিম। টানা 17 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন বেশ প্রভাবশালী। হত্যা, বিস্ফোরক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর আদালতে বিচারের মুখোমুখি হবে নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহসভাপতি নবিউল হাসান পান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে রংপুরের খামার মোড় এলাকা থেকে গ্রেফতার হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশ সহ তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মাঝে ফল ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পান্নাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মিরাজুল বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। নগরীর রাজা রামমোহন মার্কেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের মুখে গুলিবিদ্ধ হন মিরাজুল। আজ শুভ মহালয়া। তিল তর্পণ, ঘট স্থাপন আর বিশেষ পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিন কৈলাস পর্বত থেকে মর্তে লোকে আসেন দেবী দুর্গা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চলছে আড়ম্বরপূর্ণ আয়োজন। সেখানে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি জানবো তার কাছ থেকে বিস্তারিত। ভাস্কর, মহালয়া ঘিরে কি কি আয়োজন হলো ঢাকেশ্বরী মন্দিরে, আমাদেরকে জানাবেন বিস্তারিত।
ঈশাত, মহালয়া ঘিরে যে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার যে পর্বগুলো রয়েছে সেই ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার পর্বের মাঝে প্রথম দুটি পর্ব শেষ হয়েছে, অর্থাৎ চণ্ডীপাঠ এবং দেবী দুর্গার স্তুতির মাধ্যমে দেবীকে মর্তে আহ্বান জানানোর যে পর্বটি রয়েছে সেই পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তার পরবর্তীতে যে তিল যে তর্পণ অর্পণ সেই তর্পণ অর্পণ করা হয়েছে এবং তার পরবর্তীতে এখন মূলত অন্যান্য যে আচার এবং আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আচার আনুষ্ঠানিকতার জন্য সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু অপেক্ষা করছে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে। সকালে যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু আমরা এসে অনেক মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি মহালয়াকে কেন্দ্র করে, এবং তাদের মাঝে অধিকাংশ যে মহালয়াকে কেন্দ্র করে দেবী দুর্গার আহ্বানের যে সঙ্গীত ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয়েছে সেই সঙ্গীতে তারা অংশ নিয়েছেন এবং তার পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের দেবী বন্দনার যে গানগুলো রয়েছে সেই গানের সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেছেন। ভক্তদের সাথে যখন কথা বলছিলাম আমরা, ঈশাদ, ভক্তরা কিন্তু জানিয়েছেন যে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু এবং এই যে শুভক্ষণটি সেই শুভক্ষণের নামই কিন্তু মহালয়া এবং এই মহালয়া শুভক্ষণে দেবী দুর্গার মহামায়া যাতে ভক্তদের মাঝে ছড়িয়ে যায় সেই ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেই তারা আজকে এই মহলের যে আচার আনুষ্ঠানিকতা সেই আচার আনুষ্ঠানিকতায় কিন্তু অংশ নিয়েছেন। সকাল 9:30 নাগাদ যে যজ্ঞ এবং যে ঘট স্থাপন সেই ঘট স্থাপনের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহালয়ের যে পুজোর যে পরবর্তী ধাপ সেই ধাপগুলো শুরু হবে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে যেটি বললাম যে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরুর যে শুভক্ষণটি সেই শুভক্ষণে ভক্তরা কিন্তু দেবী দুর্গার কাছে এবার আহ্বান জানিয়েছেন যাতে দেবী দুর্গা মর্তে আসে। সাথে সাথে বর্তমান বিশ্বে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে সেই বিশ্ব অস্থিতিশীল পরিস্থিতি দূর করে দেবী দুর্গা সকল ভক্তকে শান্তির যে বার্তা সেই শান্তির বার্তা দিয়ে যাবেন এবং একই সাথে পৃথিবী থেকে হানাহানি সব ধরনের হানি কিন্তু দূর হবে এমনটি কিন্তু আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং তারা এও আশা করছেন যে বর্তমান পরিস্থিতিতে দেশে যে খানিকটা অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতাগুলোকে পাশ কাটিয়ে দেবী দুর্গা ভক্তদের মাঝে শান্তির যে সুবাতাস সেই সুবাতাস বইয়ে দেবেন। আর সবশেষ ভক্তরা আশা করছেন যে পঞ্জিকা মতে ঈশ্বর এবার দেবী দুর্গা দোলনায় চড়ে আসবেন এবং হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাস এই দোলনায় চড়ে আসাটা খুব একটা শুভ লক্ষণ না, সেক্ষেত্রে পৃথিবীতে কিছু হানাহানির সংখ্যা বেড়েই থাকে। তবে দেবী দুর্গা এবার যে যাবেন সে প্রস্থানের সময় তিনি কিন্তু হাতি অর্থাৎ গজে গমন করবেন, সেক্ষেত্রে বাংলাদেশ এবং সারা পৃথিবী একটি সুজলা সুফলা শস্য ভাণ্ডারে পরিণত হবে বলে সনাতন ধর্মাবলম্বীরা আশা করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার ঢাকার বাইরের খবর জানতে চাই। সিরাজগঞ্জে রয়েছেন, সিরাজগঞ্জের মহালয়ার আয়োজনের খবর জানবো আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে। আর রুবেল, ভোর থেকেই তো চলছে নানা আনুষ্ঠানিকতা, কি দেখছেন আপনি এবং পরবর্তীতে আর কোনো আয়োজন রয়েছে কিনা আজকে সে বিষয়েও জানাবেন আমাদেরকে। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের মহালয়ার যে মূল আয়োজন সেটি কিন্তু চলছে। তারা কিন্তু সেই সিরাজগঞ্জের সবচেয়ে কেন্দ্রীয় যে মন্দিরটি রয়েছে মহাপ্রভুর আখড়া, সেখান থেকে সকালে মূলত তাদের সূচনাটি শুরু হয়। ইতিমধ্যেই কিন্তু তারা সেই আয়োজনের মূল সূচনা যে প্রদীপ প্রজ্বলন সেটির মধ্য দিয়ে তারা এখন বিভিন্ন ট্রাকে চড়ে শহরের বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে তারা সেই তাদের যে শোভাযাত্রা সেটি শুরু করেছেন এবং প্রতিটি মন্দিরেই কিন্তু মন্দির কমিটি যারা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু সেই মহালয়ার যে মূল সূচনার যে ক্ষণ সেই ক্ষণটিকে উপভোগ করার জন্য এবং তারা দেবী দুর্গাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছেন রয়েছেন আমার সঙ্গে। এখন এই যে আমাদের আজকে মূলত যে আপনাদের আয়োজন এই যে মহালয়া, সেই মহালয়ার মধ্য দিয়ে মূলত আপনারা কি জানান দিতে চাচ্ছেন এবং দেবী দুর্গার তো আজকে আগমন ঘটলো, আগমনকে কীভাবে আপনারা নিচ্ছেন? আজকে শুভ মহালয়া, আজকের এই দিনটাকে আমরা মনে করি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের একটা সন্ধিক্ষণ সময়। এই সময়টাকে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করে থাকি। এই দিনটা আসলে মূলত একটা পিতৃতর্পণের একটা দিন আর কি, অন্যতম দিন। আজকের দিনে মানুষ পিতার উদ্দেশ্যে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা তর্পণ করে থাকে। তারা মনে করে যে এই তর্পণের মধ্য দিয়ে পূর্বপুরুষ যারা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন তারা জল পায় এবং তারা শান্তি লাভ করে। এই দিনটাকে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করি। আজকের দিনের মধ্য দিয়েই দেবী দুর্গার মর্তে আগমন ঘটে এবং আমরা দেবী দুর্গার আগমনের যে কাউন্টডাউন আজকে থেকে করি। এরপরে দেবী আসবেন কি যাবেন কি এবার? দেবী এবার দোলায় আসবে এবং যাবে হলো ঘটকে।
ধন্যবাদ আপনাকে। দেখানোর চেষ্টা করি সেই তাদের যে মূল যে সূচনার সেই র্যালির যেটি সেই র্যালির ট্রাকটি কিন্তু ইতিমধ্যেই প্রতিটি শহরের অর্থাৎ সিরাজগঞ্জ শহরের প্রতিটি মন্দিরে মন্দিরে কিন্তু তাদের এইভাবেই কিন্তু শোভাযাত্রাটি হচ্ছে। সেই শোভাযাত্রার একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মূলত এইভাবেই কিন্তু তাদের আজকে সেই মহালয়ার যে সূচনা সেই সূচনাটি হচ্ছে এবং এই মহালয়ার সূচনার মধ্যে দিয়ে কিন্তু তারা আজকে দেবী যে রুবেল বুঝতে পেরেছি পরবর্তী খবরগুলো আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে। শহুরে দুর্গাপূজার সর্বত্রই আড়ম্বর, তবে মৌলভীবাজারের গ্রামীণ জনপদেও নেই আয়োজনের কমতি। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসবের রং ছড়াচ্ছে চিরায়ত বাংলায়। নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শরতের প্রকৃতির রং লাগছে মৌলভীবাজারের শহর ও গ্রামীণ জনপদে। মাত্র তো কয়েকটা দিন, এরপরই কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে তাই চলছে দেবী আবাহনের প্রস্তুতি। ঘুম নেই কারিগরদের, কাঠামোয় শেষ প্রলেপ দিচ্ছেন কেউ কেউ, কেউ আবার দেবীর প্রতিমায় রং চড়াচ্ছেন দক্ষ হাতের ছোঁয়ায়। শহুরে পূজা আয়োজনের সাথে ভিন্নতা রয়েছে গ্রামীণ উৎসবের। অনাড়ম্বর, তবে প্রকৃতি আর প্রাণের মেলবন্ধনে থাকে ভিন্ন আবহ। পূজার সব প্রস্তুতি তোমার শেষ পর্যায়ে, এবং খালি এই টাউনে খালি আনন্দ হয় তা নয়, গ্রামও তোমার পূজার উৎসব মুখর ছোটটা। আমাদের গ্রামের যে মজাটা সেই মজাটা আসলে শহরে মেলে না। আমাদের গ্রামে প্রতিদিন সন্ধ্যার সময় আরতি, বাচ্চাদের গান নাচ, এগুলো মানে নিজেদের মতো করে তারা গুছিয়ে অনেক সুন্দর করে এগুলা মানে উপস্থাপন করে। দুর্গোৎসবকে ঘিরে আনন্দের কমতি নেই বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। অধীর অপেক্ষায় ভক্ত অনুসারীরা। সনাতন ধর্ম একটা বড় অনুষ্ঠান, এবার ওই ধরনের একটা পূজা হবে আর কি। পূজা আমাকে করতে হবে, এটাই মেন উদ্দেশ্য। এবার প্রতিটা মন্দিরে ৮০,০০০, ৬০,০০০, ১ লাখ এরকম আসছে ডিজাইনের কাজ। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বিভিন্ন স্তরের বিভিন্ন গোষ্ঠীর যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সকল সংস্থা সঙ্গে আমাদের বাংলাদেশ পুলিশ কিন্তু সমন্বয় করে ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা বলয়টা আমরা সাজিয়েছি। এবছর জেলায় ৯৯৩টি সার্বজনীন মণ্ডপ এবং শতাধিক ব্যক্তিগত মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। জারিন অর্নি, যমুনা নিউজ। টানা প্রায় ৪৮ ঘন্টা পার হলেও অবরোধ তুলে নেননি বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। যানজটে স্থবির সড়ক, তবে আজও শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা। শিল্পাঞ্চলের পরিস্থিতি জানবো। প্রথমেই যাচ্ছি সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, শ্রমিকদের অবরোধ তুলে নিতে মালিকপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। যদি এক কথায় বলি, না, এখন পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের কথা বলেনি, এমনটি কিন্তু আমরা শ্রমিকদের মাধ্যমে শুনেছি। শ্রমিকরা বলছেন যে এই যে ৪৮ ঘন্টা যাবৎ তারা সড়কে অবরোধ করে রয়েছে, মালিক পক্ষ কোনো ধরনের যোগাযোগ করেনি তাদের সঙ্গে। প্রশাসন বেশ কয়েকবার তাদের কাছে গিয়েছে, প্রশাসন তাদেরকে অনুরোধ করেছে মহাসড়ক থেকে উঠে যেতে, কিন্তু আসলে তারা আস্থা না পেয়ে, তাদের যে বকেয়া বেতন না পেয়ে তারা সাফ জানিয়ে দেয় তারা মহাসড়ক থেকে উঠবে না। একটি বিষয় জানিয়ে রাখি, সকালে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ভিতরেও যে আন্দোলনকারীরা কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল। মহাসড়কের যে পরিস্থিতি সেটি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। নবীনগর চন্দ্রা মহাসড়কে এবং ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর অংশে তীব্র যানজট কিন্তু রয়েছে, একেবারে একটি গাড়ি চলাচল করছে না এমন কিন্তু আমরা দেখেছি। যারা যাত্রী রয়েছেন বা মালবাহী ট্রাক রয়েছেন বিভিন্ন ধরনের যানবাহন, সবাই কিন্তু একেবারে তাদের মনের ভিতরে কিন্তু খুব সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে দেখেছি যেভাবে আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষোভকারী শ্রমিকরা তারা যেরকম একটি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, পরিবহন শ্রমিকদের ভিতরে কিন্তু একটু ক্ষোভ লক্ষ্য করছে। তারা বলছেন যে ৪৮ ঘন্টা হলেও এমন একটি সড়ক থেকে শ্রমিকদের তোলা যাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু তারা বেশ বিস্মিত
হয়েছে। তারা বলছেন যে কোনো ভাবে হোক যেন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়, এবং তারা বারবার বলতে চাচ্ছে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে এখানে যে এই যানজটের ভিতরে বিভিন্ন ধরনের কিন্তু আপনার মূল্যবান জরুরি অনেক মালামাল রয়েছে যে, এবং পচনশীল মালামালও রয়েছে। তো এখন পর্যন্ত যে এই পরিস্থিতিটি নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন রয়েছে। তারা চায় দ্রুত যেন এই সড়কটি অবরোধ তুলে নেয় শ্রমিকরা। নিপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার যেতে চাই আমার সহকর্মী হোসেন আলী বাবুর কাছে। তিনি রয়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। বাবু, সড়কের পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন এবং ভোগান্তিতে পড়া মানুষজন কিভাবে পৌঁছাচ্ছেন গন্তব্যে? ইসরাত, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারেই স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দেখেছি আসলে স্বাভাবিকভাবেই আসলে যান চলাচল করছে। আসলে গতকালকে যে শ্রমিকদের আন্দোলন ছিল বিভিন্ন দাবি নিয়ে, তারা যে রাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন, আসলে এখন সেটা নেই, একদম স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। তার পাশাপাশি যদি একটু বলি, আসলে বিভিন্ন জায়গায় আসলে শিল্প কারখানার শ্রমিকরা যে শিল্প কারখানায় কাজে যোগ দিয়েছেন সেটা কিন্তু আসলে আমরা দেখেছি। সকাল থেকেই বিভিন্ন কারখানায় তাদের নিজস্ব কাজে আসলে যোগ দিয়েছেন। সেখানে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে আমরা আমাদের যে কর্ম সেটা আসলে আমরা সঠিক সময়ই আসলে সেখানে যাচ্ছি। আসলে তাদের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম যে এখানে কোনো বেতন এবং কোনো ধরনের বোনাস নিয়ে কোনো ঝামেলা আছে কিনা। আমি যে জায়গাতে আছি আসলে এইখানে কোনো তাদের তেমন কোনো বেতন নিয়ে এবং বোনাস নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চলছে। তার পাশাপাশি দেখেছি আসলে অনেকেই আসলে চাকরির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় তারা তাদের এই যে কারখানার সামনে তারা অপেক্ষা করছেন, সেখানে আসলে দক্ষ লোক দিয়ে আসলে নিয়োগ নেওয়া হচ্ছে। এখন কিন্তু আসলে নিয়োগ তাদের বাতিল রয়েছে। তারা কিছুক্ষণ আগে আসলে মাইকে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো নিয়োগ নেওয়া হচ্ছে না, আপনারা এখান থেকে চলে যান। অন্যদিকে দেখেন এই ধরনের আসলে নানা ভাবে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যদি বলি, আসলে এখনো পর্যন্ত সকাল থেকে কোনো জায়গায় কোনো ঢাকা ময়মনসিংহ সড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো ধরনের কর্মসূচি আসলে শ্রমিকদের এখনো পায়নি। তারা এখনো রাস্তায় কোনো জায়গায় এখনো এরকম সংবাদ পায়নি। এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারেই স্বাভাবিক রয়েছে। এছাড়াও আসলে শিল্প কারখানার নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী আসলে বিভিন্ন জায়গায় তারা আসলে টহল দিচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কোনো ব্যক্তি সৃষ্টি না করতে পারে। সেক্ষেত্রে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী সহ তারা কিন্তু আসলে বিভিন্ন শিল্প কারখানার সামনে টহল দিচ্ছেন। বাবু, ধন্যবাদ আপনাকে। বিসিএসে একই সাথে সরকারি চাকরি, কিন্তু পদোন্নতি ও সুযোগ সুবিধায় প্রশাসন ক্যাডার ছাড়া পিছিয়ে ব্যাচমেট ও অন্য ক্যাডারের কর্মকর্তারা। 9 দফা দাবি নিয়ে আন্দোলনে গেছেন বৈষম্যের শিকার কর্মকর্তারা। অভিযোগ, পদোন্নতি না পেয়ে অনেককে উপসচিব পদে থেকেই অবসরে যেতে হচ্ছে, অথচ ব্যাচমেট প্রশাসন ক্যাডারের বেশিরভাগই হচ্ছেন অতিরিক্ত সচিব ও সচিব। এক্ষেত্রে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন সচিব। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবি বঞ্চিত কর্মকর্তাদের। আমরা আপনার কাছে আসছিলাম। প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য 26টি সার্ভিস ক্যাডার রয়েছে। এর মধ্যে প্রভাবশালী প্রশাসন ক্যাডার। পদোন্নতি সহ নানা সুবিধার ক্ষেত্রে এই ক্যাডারের কর্মকর্তারা এগিয়ে বলে অভিযোগ অন্য ক্যাডারের। তারা বলছেন উপসচিব পদে পদোন্নতিতে 75% কোটা প্রশাসন ক্যাডারের, বাকি 25 ক্যাডারের জন্য বরাদ্দ মাত্র 25%। এই কোটায় যারা যুক্ত হতে পারেন না, পদোন্নতিতে তাদের অবস্থা আরও শোচনীয়। প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে দেখি যে তাদের ব্যাচ ভিত্তিক প্রমোশন হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাচ ভিত্তিক প্রমোশন হয় না। যখনই পদোন্নতির সময় হয় সুনির্দিষ্ট টাইম হলেই তারা পদোন্নতি পেয়ে যায়, এবং 3টা পদ থাকলে 9টা পদোন্নতি পায়। কিন্তু অন্যান্য ক্যাডারে দেখা যায় পদোন্নতির টাইম হওয়ার পরও 5-10 বছরও পদোন্নতি হচ্ছে না। উপসচিব এবং তদুর্ধ্ব পদগুলো সকল কর্মকর্তাদের মধ্য থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে ফিল আপ করা হোক। এই দাবি সহ আরও 8 দফা পূরণে আন্দোলনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এগুলো একদম প্রফেশনাল ক্যাডার। এই জন্য আমরা বলছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হতে হবে। আমাদের 2nd গ্রেড 3rd গ্রেড পদ ফাঁকা আছে। ফাঁকা থাকার পরেও দিনের পর দিন এগুলো শূন্য রাখা হয়। যে প্রত্যেক ক্যাডারের জন্য একটা সেম স্কেল থাকবে। প্রশাসন ক্যাডারে তারা উপসচিব হলে 55ম গ্রেডের একজন কর্মকর্তা গাড়ি সুবিধা পায়, আমরা সেটা পাই না।
পদোন্নতিসহ যেসব দাবি পূরণযোগ্য তা দ্রুত পূরণের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। বৈষম্য ধরেন যেমন ওদের হয়তো পদ শূন্য পড়ে থাকে, টাইমলি পদোন্নতি হয় না। আমি মন্ত্রণালয়ে যখন ছিলাম আমি একটা শূন্য পদের জন্য আমি ডিপিসি করেছি। এভাবে যেগুলা করার মতো সেগুলো যদি এভাবে করে দেন তাহলে তাদের ক্ষোভ কিছুটা কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্যের বিষয়টি অবহিত আছে সরকার। এই যে আন্তঃবৈষম্য যেটা বলেন, একই দিনে জয়েন করে কেউ সেক্রেটারি হয়, কেউ আপনার জয়েন্ট সেক্রেটারি, কেউ ডিএসএ রিটায়ার করে, এটা আগেও ছিল। আমার চেষ্টা ছিল এবং থাকবে সকলকে নিয়ে যতটুকু বৈষম্য কমে আমরা আগাইতে পারি। তবে ডিসি পদে প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের নিয়োগের পক্ষে নীতি নির্ধারকরা। জনপ্রশাসন সচিব বলছেন সচিব সহ প্রথম গ্রেডে অন্য ক্যাডারের কর্মকর্তারাও নিয়োগ পাচ্ছেন। সচিবের ব্যাপারে আমি বলতে পারি, নট অনলি প্রশাসন, ট্যাক্সের লোক সচিব আছে, আপনার অন্য অন্য যে বিভিন্ন ক্যাডার তারা সচিব আছে। সচিবটা হলো সরকারের চয়েস, আর সবাই সিনিয়র হলো যে সচিব হবে, নট নেসেসারিলি। প্রশাসন সংস্কার কমিশনে ক্যাডার বৈষম্য নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেছেন সচিব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ইউপি চেয়ারম্যান এবং তার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, খাস জমি লিজ দেয়া, অবৈধ বালুর ব্যবসা সহ নানা অভিযোগ উঠেছে। তাদের অত্যাচার নির্যাতনে অনেকে এলাকা ছাড়া, কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহোদর। গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন তিস্তাপাড়ের এই জনপদের আলোচিত দুই নাম মঞ্জু মিয়া ও মমিনুল ইসলাম। বড় ভাই মঞ্জু ইউপি চেয়ারম্যান আর ছোট ভাই মমিনুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়দের অভিযোগ গেল 16 বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তারা। 1969 সালে পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে 22 শতক জমি দান করেন স্থানীয় কয়েকজন। এর মধ্যে 11 শতক জমি 2006 সালে কিনে নেয়ার দাবি করে সেখানে একাধিক দোকান নির্মাণ করেন মঞ্জু ও মমিনুল। এছাড়া কসিমবাজার এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত 68 শতকের একটি পুকুর জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে করে নেন দুই ভাইসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা। অভিযোগ আছে 2022-23 অর্থ বছরে কাবিখা প্রকল্পের টাকায় পুকুরটি ভরাট করে নির্মাণ করা হয় একাধিক দোকান, অথচ জালিয়াতি করে পুকুর দখলের প্রমাণ মেলায় তাদের নামে সৃষ্ট খতিয়ান বাতিল করা হয় 2013 সালেই। এই জায়গাটা বিশাল একটা পুকুর ছিল, এটা পৈতৃক সম্পদ মনে করে তারা ভোগ দখল করে এই জায়গাটা ব্যবহার করতেছে। চেয়ারম্যান ছাড়া তো এই খাস খতিয়ান জায়গা তো আর কেউ ব্যক্তিগত মালিকানা তারা তো আর দখল করতে পারে না বা রেকর্ড করতে পারে না। দলিল ভুক্ত জমির পরিমাণ 52 শতক। তো আমরা একবার হচ্ছে আমাদের এখানে 4তলা ভবন হবে, তখন আমরা এটা মাপার পর আনুমানিক মাপানো হয়েছিল যে 36 থেকে 37 শতক জমির পরিমাণ পাওয়া গিয়েছে। এগুলা ভুয়াভাবে জালজালিয়াতি করে দলিল পার করে নিয়ে ওই জায়গায় তারা ব্যবসা প্রতিষ্ঠান করে ভাড়া দিয়ে খাইতেছে। এলাকায় মাদক কারবার, অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, হামলা মামলায় মানুষকে হয়রানি সহ বহু অভিযোগ আছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে। চরের কয়েকশো বিঘা খাস জমি নিয়েও লিজ বাণিজ্যের অভিযোগ করেছেন স্থানীয়রা। অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়েছেন অনেকেই। আমার জমিও দখল করে দিয়েছেন, এমন একটা কাজ বাদ যায় নাই তার। দুর্নীতি, বালু ব্যবসায়ী, সন্ত্রাস, ভূমি দখল, খাস জমিন দখল, অত্যাচার নির্যাতনের মানুষরা মানে মুখ খুলতে পারে না, তাদের ওদের ভয়ে মানুষকে কথা বলতে পারে না। জন্মস্থান জায়গা ত্যাগ করা লাগলো, আটকাদিন মামার ঘরে এখানে জায়গা জমি নিয়ে বাড়ি আপাতত ঠাই নিয়ে আসি। সম্প্রতি সরকারি চাল বিতরণ না করে মজুদের ঘটনায় গোডাউন সিলগালা সহ ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়াকে শোকজ করে উপজেলা প্রশাসন। মেম্বারদের অভিযোগ আত্মসাতের উদ্দেশ্যেই চালগুলো মজুদ রাখেন মঞ্জু। 3 টন চাউল আছে, এটা আমরা সম্পর্কে কিছু জানি না। আত্মসাতের উদ্দেশ্য যদি নাই হয়তো তাহলে কি আর অবশ্যই তখন আমাদের বলতো। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই ভাই। এমনকি আওয়ামী লীগের কোনো পদ পদবি নেই বলেও দাবি করেন মঞ্জু মিয়া। আমার কথা হলো সুনির্দিষ্ট প্রমাণ করে আমাকে দেখে দেন। জনগণ এত পাগল না, বারবার আমাকে বলছে ভাই আমরা কারো সাথে দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে আমরা নাই। প্রতিষ্ঠান এক জায়গায়, এরা মালিকানা আমরা সেটাই দেখি। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তার। ত্রাণের ওই বিষয়টা নিয়ে আমরা তাকে শোকজ করছি, কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় না তার বিরুদ্ধে এটা। আর যে অভিযোগটা আছে একজন ব্যক্তির অভিযোগ, এটা নিয়ে আমরা তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
2003 সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন মঞ্জু মিয়া, 2011 সালে নির্বাচিত হন চেয়ারম্যান। সবশেষ 2021 সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন তিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে কলেজ শিক্ষককে পিটিয়ে মেরেছে কিছু পাহাড়ি শিক্ষার্থী। এই ঘটনার জেরে পাহাড়ি ও বাঙালিদের মাঝে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। সেখানকার বর্তমান পরিস্থিতি জানবো আমার সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছ থেকে। শাহরিয়ার, শিক্ষক হত্যার ঘটনায় কোনো অভিযোগ দায়ের বা কাউকে আটক করা গেল কিনা, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ঘিরে যে সংঘাত সহিংসতা হয়েছে সেটি আমরা দেখেছি বিকেল থেকে, অর্থাৎ গতকাল বিকেল থেকে রাত থেকে সেটি অনেকটা কমে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই সংঘাত সহিংসতা আর নতুন করে ছড়ায়নি। এমনকি এলাকার পরিবেশ পরিস্থিতিও আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এছাড়া সহিংসতার পরপরই প্রশাসনের পক্ষ থেকে যখন 144 ধারা জারি করা হয় তখন থেকে আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল যোদ্ধা সেটা আমরা রাতভর দেখতে পেয়েছি। তবে এর প্রভাব পড়েছে জনমনে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার কারণে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ সড়কে যেমন যান চলাচল করছে না, তেমনি করে দূরপাল্লার রুটের কোনো পরিবহনও কিন্তু ছেড়ে যাচ্ছে না। এখন পর্যন্ত সেটি যায়নি। না চলাচল, এই পরিবহন চলাচল না করার জন্য একদিকে যেমন ভোগান্তি পড়েছে, তেমনি করে জনমনে এখনো এক ধরনের আতঙ্ক উদ্বেগ কাজ করছে। তবে যে শিক্ষক নিহত হয়েছেন সেই শিক্ষকের জন্য এখন পর্যন্ত কোনো মামলা বা কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এখন পর্যন্ত কোনো হয়েছে। আর সবশেষ মিলিয়ে যদি বলি তাহলে এই বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। সমবায় ব্যাংক স্বর্ণ গায়েবের নাটের গুরু সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ভাগ্নেকে সাথে নিয়ে ব্যাংকের লকার থেকে সরিয়ে নেয় 12,000 ভরি স্বর্ণ। দুদকের করা এজাহারে নাম থাকলেও চূড়ান্ত প্রতিবেদনে বাদ পড়ে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত হতে দেননি মহি। দুদক আইনজীবী বলছেন মামলাটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ খোয়া যায় 2020 সালে। প্রায় 5 বছর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তোলপাড় শুরু হয় সারা দেশে। অনুসন্ধানে জানা যায় স্বর্ণ গায়েবের কুশীলব ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। লকারের দায়িত্বে থাকা ক্যাশ অফিসার ভাগ্নে নূর মোহাম্মদকে সাথে নিয়ে মাত্র 4 মাসেই 100 কোটি টাকা মূল্যের 12,000 ভরি স্বর্ণ লকার থেকে সরিয়ে ফেলেন। সহযোগিতা করেন নিকটাত্মীয় এজিএম হেদায়েত কবির এবং ওমর ফারুক। মহিকে প্রধান আসামি করে পরের বছর 2021 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামি করা হয় ব্যাংকের আরও 8 কর্মকর্তাকে। রাজনৈতিক প্রভাবের কারণে চার্জশিট থেকে বাদ পড়ে তার নাম। রিসিট জাল করে নকল করে ওইটা আমাদের যারা ফেরত দেয়, ফেরত দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে রিসিট দিতে, সব দিতে, দিয়ে ব্যাংকের যে টাকাটা, ব্যাংকের পাওনা টাকাটা দিয়ে স্বর্ণ নিয়ে গেছে। স্বর্ণ গায়েবের ঘটনা গোপন রাখতে সবকিছুই করেন যুবলীগের সাবেক এই নেতা। সমবায় অধিদপ্তর এবং মন্ত্রণালয় গঠিত তদন্ত কার্যক্রমকেও আটকে দেন তিনি। সমবায় অধিদপ্তর মিলে একটা তদন্ত কমিটি হয়েছিল, তখন আরও তার অন্যান্য নিয়ম, তারপরে স্বর্ণের ব্যাপার আরও অনেক। তখন উনি কোর্টে একটা করে মামলা করে এটাকে স্ট্যাটাস কো, মানে স্থিতাবস্থা, মানে তদন্ত করা যাবে না, স্থিতাবস্থা করে নিয়ে আসছে, আর এই জন্য তদন্ত করতে পারে নাই। স্বর্ণ গায়েবের ঘটনা বিচারাধীন থাকায় মন্তব্য করতে রাজি নয় দুর্নীতি দমন কমিশন। তবে সংস্থাটির আইনজীবী জানান মামলাটির শুনানি চলছে। দোষী প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। তদন্তকারী কর্মকর্তা এখন সাক্ষ্য দিলে বা তার জেরা হলে মামলাটা শেষ হয়ে যাবে এবং এই মামলায় যে সমস্ত সেকশন আছে এই সেকশনের আলোকে বিচার হলে আমরা আশা করি সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত বিজ্ঞ আদালত চাইলে সাজা দিতে পারেন। এবং এই মামলার 1 নম্বর আসামি মহিউদ্দিন মহি, সে এজাহারে তার নাম ছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার নাম এখানে ইনক্লুড করেনি। চূড়ান্ত প্রতিবেদনে মহির নাম কেন বাদ পড়ল সে বিষয়টি পরিষ্কার করে জানাতে পারেননি এই আইনজীবী। এই মামলার যে বাদী উনি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তার নাম এসেছে।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যেই নিহিত জাতিসংঘের শক্তি ও বৈচিত্র্য। সমাপনী ভাষণে এমনটাই জানালেন সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং। মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। ফিলেমন ইয়াং বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোকে ঐক্যের চেতনায় একত্রিত হতে হবে। বিশ্বের সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়ে সকলকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, গাজা, লেবানন, সুদান, ইউক্রেন সহ বিশ্বের অনেক জায়গায় সশস্ত্র সংঘাত চলছে। এছাড়া গত কয়েকদিন ধরে লেবানন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এই উত্তেজনার জেরে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন ফিলেমন ইয়াং। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।